আমার নাম আনামুল। আমি একজন কাঠুরিয়া। জঙ্গলের একদম মাঝখানে আমার ছোট্ট একটি কুঠির আছে, যে কুঠিরে আমি একা একাই বসবাস করি। আমার বাবা-মা যখন মারা গিয়েছিলেন, তারপর থেকে এই অঞ্চলে আমি একাই এখানে বসবাস করছি। আমাদের বাড়ির আশেপাশে যেসব ঘরবাড়ি ছিল, তারা এখান থেকে ছেড়ে কোনো নিরাপদ অঞ্চলে চলে গিয়েছে এবং যাওয়া দুটো একটা ঘর আছে, সেগুলোও আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। আমি সেই ছোটবেলা থেকেই আমার বাবার কাছে শিখেছি কাঠের কাজ এবং সেই কাঠগুলো বিক্রি করেই মূলত আমি আমার জীবিকা ধারণ করি। ছোটবেলায় যখন আমি আমার বাবার সাথে কাঠ কাটার জন্য জঙ্গলের ভেতরে যেতাম, তখন বাবাকে দেখতাম তিনি আমাকে নিচে বসিয়ে রেখে তারপর কাঠ কাটতেন এবং আসার সময় ঘোড়ার গাড়ি ভরে আমরা সেই জিনিসগুলো নিয়ে আসতাম। পরবর্তীতে আমাদের সেই ঘোড়া, যার নাম কিনা টারজান ছিল, সেই টারজান মারা যায় এবং টারজান মারা যাওয়ার কয়েক মাস পরেই আমার বাবা মারা গিয়েছিল। এটা ঘটনার পরম্পরা কিনা সেটা বলতে পারবো না, তবে এটা খুবই আকর্ষণীয় লেগেছিল। আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স মাত্র 11 বছর এবং তখন আমি এবং আমার মা দুজনে বেশ বিপদে পড়েছিলাম। আমাদের একটি গরু ছিল, সেই একটু গরু দিয়ে তো আর গরুর গাড়ি তৈরি করা সম্ভব না। আমাদের সেই ঘোড়ার গাড়িটা ছিল, যেটা কিনা আমরা কখনোই বিক্রি করিনি এবং সেই ঘোড়ার গাড়িটা বিক্রি করে আমরা সাময়িক কিছু জীবিকা নির্বাহ করতাম, কিন্তু তাতে করে তো আর সংসার চলতো না। এবং এরকম করেই আমি একবার চিন্তা করলাম যে আমি কাজ না করলে আমার মা এবং আমার মুখে খাবার জুটবে না। আমি সেরকমই একটা চিন্তা করলাম এবং আমি আমার বাবার পেশায় তখন থেকে আমার চাচাদের সঙ্গে যেতে লাগলাম। পরে একটু একটু করে আমার চাচারা এখান থেকে সরে যেতে লাগলেন এবং তেনারা শহরে গিয়ে বাড়ি বাঁধতে লাগলেন তাদের বাড়িঘরগুলো ফেলে। এবং দেখা গেল যে আমার বাড়ি থেকে দূর দূরান্তেও আর কোনো বাড়ি থাকলো না। আমি তখন আমার মাকে নিয়ে এখানে এরকমভাবে থাকতে লাগলাম, কিন্তু হতভাগা কপাল, সেই বয়সেই আমি সংসারের হাল ধরেছিলাম। আমার বয়স যখন 18 বছর হলো, তখন একদিন বাড়িতে ফিরে দেখি আমার মা মারা গিয়েছে। সেদিন যতটা কষ্ট পেয়েছিলাম বাবা মারা যাতে, ততটা কষ্ট পাইনি। আমি সম্পূর্ণরূপে একা হয়ে গেলাম। আত্মীয় স্বজনরা এসেছিল, অবশ্য তারা সান্ত্বনা দিয়েছিল, কিন্তু তাতে করে তো আমার আর চিড়ে ভিজবে না। এরকম করেই পরবর্তী সময়গুলো আমার কেটে যাচ্ছিল এবং এক সময় আমার সঙ্গে এরকম একটি আচমকা ঘটনা ঘটবে সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সেটা আপনারা গল্পের পরবর্তী অংশে শুনলে বুঝতে পারবেন। যে দর্শক সবাই কেমন আছেন, স্বাগত জানাচ্ছি ভূত বাক্সের আরেকটি এপিসোডে। বরাবরের মতোই কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন ভূত বাক্স বাই আরজে ইমরান। আমাদের এপিসোডগুলো আপনাদের সবাই কেমন লাগছে? দেখতে দেখতে আমাদের চ্যানেলটিতে 17টা এপিসোড আপলোড দেওয়া হয়ে গেল। আশা করি আপনারা আমাদেরকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। যেদিন আমার সাথে ঘটনাটি ঘটেছিল, মানে সূত্রপাত হয়েছিল, সেদিন ছিল এক বৃষ্টির দুপুর। সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। বিগত 3 দিন ধরেই এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কাঠ কাটতে যাওয়া একদমই অসম্ভব ব্যাপার। কারণ কাঠ কাটতে যাওয়া সেই জিনিসগুলো আবার বইয়ের সাথে করে নিয়ে আসা সত্যিই খুবই দুঃসাধ্য এবং মাটিগুলো তখন থাকে ভিজে। কাঠ তখন বইয়ের রাস্তা পর্যন্ত আনা যায় না। এই জন্যই 2 দিন 3 দিন ধরে আমি ঘরের ভিতরেই বসে আছি, কিন্তু তাতে করে তো আমার ঘরে আনাজপাতি জুটবে না। আমি চিন্তা করলাম যে আজকে আমি যাবই এবং যত কষ্টই হোক না কেন কাঠ ঘাটিয়ে রাস্তা পর্যন্ত আনতে হবে, তারপর যে কোনো কিছু একটা খাটিয়ে তারপর বিক্রি করা যাবে। তাই বলে আমি কোড়ালটা নিয়ে বেরিয়ে পড়লাম। আমার মাথায় একটা মাতল টাইপের জিনিস ছিল, যেটা কিনা আমাদের ওইখানকার ভাষায় বলে। সেটা মাথায় পরে আমি জঙ্গলের ভেতরে ঢুকে গেলাম এবং আমি বিভিন্ন গাছ দেখতে লাগলাম। চারিদিকে তাকিয়ে একটা জায়গায় দেখলাম বেশ বিশাল আকৃতির বড় বড় গাছ হয়েছে। এই কয়টা জিনিস যদি ঘাটানো যায় তাহলে বেশ কয়েকটা টাকা পাওয়া যাবে। আমি একটা গাছে উঠে পড়লাম। বৃষ্টিতে ভিজছিলাম এবং কেটে অন্তত পক্ষে রাখতে পারলে সূর্য উঠলে তখন নেওয়া যাবে, সেমনটাই ভেবে আমি কাটতে শুরু করলাম। খানিকক্ষণ বাদে উপর থেকে একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। কারণ আজকে আমি যে অঞ্চলে এসেছি, এদিকে সাধারণত কেউ আসতে চায় না, কারণ একটু বিরান এবং ঘন জঙ্গল, এবং যেহেতু ওদিককার অনেক অংশই আমরা আগে কেটে ফেলেছি, সেহেতু এই বিরান জঙ্গলের ভেতরে কেউ আসে না। সেদিন টপ টপ করে বৃষ্টি পড়ছিল আকাশ বেয়ে। তারপর আমি যে গাছটায় উঠেছিলাম সেটা ছিল ওই এলাকার উঁচু এবং সব থেকে বড় গাছ, এবং সেই গাছের একদম মাথায় উঠে গিয়েছি। আমি দেখতে পেলাম আমার ওইখান থেকে অনেকটা দূরে ছোট্ট একটি কুঠিরের মতো ঘর দেখা যাচ্ছে। সেটা দেখে আমার একটু কেমন যেন লাগতে শুরু করলো। এই অঞ্চলতে কেউ আসে না, সাধারণত আমাদের এলাকার যেসব কাঠুরিয়ারা আছে তারা তো একদমই আসে না। ওইখানে একটা ঘর দেখা যাচ্ছে এবং সেই ঘরের বারান্দায় কোনো একটা মেয়ে বসে আছে, তেমনটাই বোঝা যাচ্ছে।
জঙ্গলের ভিতরে মেয়ে মানুষ আসলো কোত্থেকে সেটাই তো বুঝতে পারছি না। আমি সঙ্গে সঙ্গেই কাঠগুলো কেটে নিচে নেমে আসলাম। তারপর আমি ভাবলাম যে ওদিকে একটু যাই, দেখি তো ঘরটা আছে কিনা। তারপর সেটা ভেবে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে খানিকটা দূরে যাওয়ার পরে একটা গাছের আড়াল থেকে লুকিয়ে দেখলাম একটা মেয়ে ঘরের বারান্দায় বসে আছে। মেয়েটাকে দেখতে অদ্ভুত এবং তার পোশাকগুলোও অদ্ভুত রকমের। সাধারণত এই অঞ্চলের জেলেরা, চাষিরা এই ধরনের কাপড় চোপড় অবশ্যই পরে না এবং তাদের বিবিরাও পরে না। খানিকক্ষণ বাদে ভেতর থেকে একটা অদৃশ্য ছায়ার মতো কিছু একটা বেরিয়ে আসলো। সেটা দেখে আমি আচমকা ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার, এটা এটা কি ছিল? আমি চোখ কষলে আমার সামনের দিকে তাকালাম, কিন্তু ততক্ষণে দেখি যে সেই জিনিস দুটোই গায়েব হয়ে গিয়েছে। দুজনের একজনও সেখানে বসে নেই। আচমকা মটাত করে আমার পায়ের নিচে পড়ে একটা ডাল ভেঙে গেল এবং আমি নিচের দিকে তাকাতেই, তারপর যখন উপরে তাকালাম, দেখলাম সেখানে সেই ঘরটাও নেই। তাজ্জব ব্যাপার, তাহলে কি এটা আমার চোখের ভুল ছিল? এটা কি ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় কিছু ঢুকছে না। আমি সেই স্থানটাতে গেলাম যেখানে আসলে ঘরটা অবস্থিত ছিল, কিন্তু সেখানে গিয়ে আমি কিচ্ছু পেলাম না। এটা তো একদম অবাক করে দেওয়ার মতো বিষয়। চারিদিকে আমি খুঁজতে লাগলাম, কিন্তু ততক্ষণে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। এমনিতেই বৃষ্টির একদিন এবং বৃষ্টির মধ্যে এমনিতেই আকাশে কিন্তু সূর্য থাকে না, দ্রুত সন্ধ্যা নেমে আসে। আমি ঘোরাঘুরি করতে করতে কখন যে সন্ধ্যা নেমে গিয়েছে সেটা টেরই পাইনি। আমি ওইখান থেকে দ্রুত চলে আসলাম। ততক্ষণ আমি বুঝতে পারলাম যে আমি নিশ্চয়ই কোনো নেশার ঘরে পড়ে গিয়েছিলাম, কারণ আমি ওইখান থেকে একটা মাশরুম ছিঁড়ে খেয়েছিলাম। এই জঙ্গলে অনেক বিষাক্ত মাশরুম আছে, যে মাশরুমগুলো খেলে সাধারণত চক্কর আসে এবং অনেকটা গাঁজা খাওয়ার ফিল দেয়। আমি এই মাশরুম এর আগেও খেয়েছি, কিন্তু এই জিনিসটা দেখে আমি চিনতে পারিনি, কারণ এর ওপরের ছাল বাকলগুলো কোনো একটা পাখিতে খেয়ে গিয়েছে, যার কারণে চেনা যাচ্ছিল না। তো আমি এটা খেয়ে সারা জঙ্গল ভরে টলে বেড়েছি এবং খানিকক্ষণ বাদে যখন বৃষ্টি থামলো, তখন জঙ্গলের ভেতরে কোথায় আছড়ে পড়ে গিয়েছে সেটাই আমি বলতে পারবো না। এবং ওই রাতেই আমার প্রচণ্ড জ্বর আসলো, কারণ ওইখান থেকে উঠে আমি বাড়ি চিনে যেতে পারবো না সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম। কী করবো কিছুই বুঝতে পারছি না। একে তো টপ টপ করে বৃষ্টি পড়ছে, তারপর যে স্যাঁতস্যাঁতে জায়গায় শুয়ে আছি সেখান দিয়ে কাদামাটি বয়ে চলেছে। এরকম একটা জায়গায় আমি এরকমভাবে পড়ে আছি। আমি যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হতে পারবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি নড়তেও পারবো না। আমার চোখ লেগে আসলো। তারপর যখন পরের দিন সকালের সূর্য ফুটল, আমি দেখলাম আমি সেই জায়গায় পড়ে আছি এবং আমার গায়ে কাদামাটি জড়ানো। আমি কখন অজ্ঞান হয়ে গেছি সেটা আমি বলতে পারবো না। তারপর আমার গায়ে দেখলাম ভীষণ জ্বর এবং আমি জ্বরে পড়ে গিয়েছি। আমি উঠে দাঁড়ানোর শক্তি পেলাম না। আমি সেখানে একটু আড়মোড়া ভেঙে বসে পড়লাম। তারপর আশপাশে তাকাতে লাগলাম। দেখলাম গায়ে বেশ খানিকটা জ্বর। অনেক কষ্ট করে উঠে ওইখানেই এক ধরনের জংলি পাতা পাওয়া যায়, যে পাতাগুলো নিয়ে আমি চিবোলাম। এগুলো অনেকটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। তারপর আমি যখন ওই চাবাক পাতাগুলো চিবিয়ে বাড়ির দিকে আসছিলাম, সেই জায়গায় আমি পৌঁছে গেলাম যে জায়গায় সেই ঘরটা আমি দেখেছিলাম, এবং তাজ্জব ব্যাপার, সেই জায়গায় আমি আবার পৌঁছে সেই ঘরটা দেখতে পেলাম। আজকে সূর্য উঠেছে এবং এখানে আমি সত্যিই ঘরটা দেখে চমকে গেলাম। তারপর আমি একটু একটু করে ঘরের কাছাকাছি পৌঁছে গেলাম। ঘরের পেছনে একটা বিরাট দেবদারু গাছ আছে। সেই গাছের পেছনে দাঁড়িয়ে আমি জানলা দিয়ে উঁকি দিতে লাগলাম। আমি দেখলাম ঘরের ভেতরে পরীর থেকে সুন্দর একটা মেয়ে বসে আছে এবং সে বসে কোনো কিছু একটা কাজ করছে। তার হাতে এক ধরনের মসৃণ সুতো এবং খুবই রঙিন ঘরটার মধ্যে। সেই সাথে এখানে এরকম একটা ঘর আছে সেটাই আমি কোনোদিন জানতাম না। তার মানে গতকালকে আমি ভুল দেখিনি। নিশ্চয়ই ওই মাশরুম খাওয়ার ফল, এবং মাশরুমের কারণে নিশ্চয়ই এমনটা হয়েছে। আমি ভুলভাল দেখছিলাম। আর যে ঘরটা এখানে তৈরি করা সেটা এক প্রকার কাঠ দিয়ে তৈরি এবং সেই কাঠগুলো খুবই মসৃণ। আমি দেখে সত্যি চমকে গেলাম। তারপর আমি দেখলাম সেইখান থেকে আরেকটি মেয়ে ঘরের ভিতরে ঢুকলো, মানে হচ্ছে অন্য আরেকটি রুম থেকে। এই ঘরটা বাইরে থেকে দেখতেই অনেক ছোট লাগে, কিন্তু ভেতরে এত বিশাল, সেইটা দেখে আমি চমকে গেলাম। তারপর আচমকা আমার পায়ের শব্দে সেখানে একটা মচাট করে লাঠি ভেঙে গেল, মানে পায়ের চাপে। সেটা দেখে সেই দুটো মেয়ে আমাদের দিকে তাকালো, মনে হচ্ছে আমি সেখানে দাঁড়িয়ে আছি সেটা বুঝতে পেরে গেল। তারপর সে যখন আমার দিকে ধেয়ে আসলো, আমি মানে 1 সেকেন্ডের মধ্যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম, কারণ হঠাৎ করেই একটা আগুনের গোল্লা আমার দিকে ধেয়ে আসলো। শুধুমাত্র এতটুকু আমি দেখতে পেলাম। এর পরবর্তী কি হয়েছিল আমার আর মনে নেই। আমি যখন চোখ খুললাম, দেখলাম কি যে আমাকে সেই ঘরের ভিতরেই কোনো একটা কামরার ভিতরে বন্দি করা, এবং সেই কামরার বাহিরে সব কিছু দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে অন্ধকার, এবং বাহিরে কারো জন্য সাইসুই করে কথা বলছে।
আমার গায়ে প্রচণ্ড জ্বর। এরকম অবস্থায় আমি সেখানে আবার অচেতন হয়ে পড়লাম। আমি বলতে পারবো না যে আমাকে কেনই বা এখানে এরকমভাবে বেঁধে রাখা হয়েছে এবং সেই আগুনের গোল্লাটা কী ছিল সেটাই আমি বুঝতে পারছিলাম না। আমি কতক্ষণ ঘুমিয়েছি বলতে পারবো না। আমি যখন চোখ খুললাম আমি দেখতে পেলাম আমি আমার নিজের ঘরে শুয়ে আছি। আমি সত্যিই অবাক হয়ে গেলাম, কারণ হচ্ছে আমি যেখানটায় শুয়ে আছি সেটা তো আমার নিজের ঘর, কিন্তু গতকালকে আমি যেখানে ছিলাম ওই মেয়েগুলো কারা, ওই ঘরগুলো কোত্থেকে আসলো, বা ওইখানে যে আমাকে বেঁধে রাখা হলো, এগুলো সবই কি আমার স্বপ্ন ছিল নাকি অন্য কিছু? আমি বাসায় পৌঁছালাম কখন সেটা আমি বুঝতে পারছিলাম না। এসব আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি আমার কাঠগুলো আমার ঘরের সামনে জড়ো করা। আমি তো আমার জীবনে কোনোদিন কাঠ আমার ঘরের সামনে জড়ো করিনি, তাহলে এগুলো এখানে কিভাবে আসলো? আমি কিছুই বুঝতে পারছি না। আর আমার খুব ভালো লাগছিল, কারণ হচ্ছে আমার জ্বর ছিল সেটা তো আমি জানি, কিন্তু এখন তো আমার গায়ে একদমই জ্বর নেই। সেই সাথে আমার আমার যে ময়লা কাপড় চোপড় ছিল সেই কাপড় চোপড়গুলোও আমার গায়ে নেই। আমার গায়ে খুবই দামি একটা পোশাক পরা, যে পোশাকটা দেখে আমি নিজেই চমকে গেলাম। সব কিছু দেখে মনে হচ্ছে যে আমার সাথে কি ঘটেছে। ওই মেয়ে দুটো কে ছিল? ওই মেয়ে দুটোর মধ্যে থেকে একটি মেয়ে এত সুন্দর ছিল যে কিনা এক ধরনের উলের কাপড় বুনছিল এবং সে বসে বসে ওগুলো কি নিখুঁতভাবে করছিল। সেই জিনিসটাই আমার চোখে ভাসতে লাগলো। আমার সমস্ত দুনিয়া যেন ওইখানে একদম থমকে গেল। কিন্তু এটা কি সত্যি নাকি আমি ভুল কোনো কিছু দেখেছি? আমি সেটা পরখ করার জন্যই ওই সময়ে আমি সেই জঙ্গলের ভেতরে চলে গেলাম। কিন্তু সেই স্থানে পৌঁছে আমি সেই ঘর কিংবা সেই সমস্ত জিনিস কোনো কিছুই দেখতে পেলাম না। তবে আমি এতটুকু বুঝতে পারলাম যে আমি এখানেই ছিলাম এবং এখানে কেউ আমাকে বেঁধে রেখেছিল, কারণ সেখানে আমার গতদিনের পরা সেসব ময়লা কাপড় আমি দেখতে পেলাম, যেগুলো কিনা ওইখানে পড়েছিল। এবং আমি 100% শিওর হয়ে গেলাম যে আমি আসলে কোনো স্বপ্ন দেখিনি, এটা আমার সঙ্গে সত্যি সত্যি ঘটেছে। আমি মাথা চুলকাচ্ছিলাম, কারণ হচ্ছে এমনটা কিভাবে সম্ভব? আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল। তারপর আমি ওইখান থেকে সন্ধ্যা হওয়ার আগে আগে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি বাড়ির ভিতরে ঢুকে সত্যি তাজ্জব বনে গেলাম, কারণ হচ্ছে আমি দেখলাম আমি তো যাওয়ার সময় ঘরের দরজা বন্ধ করে গিয়েছিলাম এবং তালা দিয়ে গিয়েছিলাম, এবং তালা ভেঙে যে কেউ ঘরে ঢুকবে এবং ঘরে ঢুকে সেই তালা আবার মেরে দিয়ে যাবে, সেটা তো অসম্ভব ব্যাপার। আর এখানে কেউ আসবে কি জন্য? কারণ আমার ঘরে তো তেমন দামি বা স্পেশাল কোনো কিছু নেই। সব মিলিয়ে আমার মাথায় কিছু ঢুকছিল না। আমি আচমকা ঘরের ভিতরে গিয়ে দেখি আমার যে টেবিলটা ছিল, যে টেবিলের ওপর টুকটাক জিনিসপাতি রাখা আছে, সেই টেবিলের ওপর থরে থরে কয়েকটা খাবার সাজানো, এবং যে বাটিগুলোর মধ্যে দেওয়া হয়েছে সেগুলো সাধারণ কাঁচ বা কোনো কোনো মেলামাইনের কোনো প্লেট নয়। এগুলো হচ্ছে কাঠ দিয়ে তৈরি এক ধরনের গোল প্লেট। এই প্লেটগুলো দেখে সত্যি আমি চমকে গেলাম। তারপর আমি সেই জিনিসগুলোকে পরখ করতে লাগলাম যে এই জিনিসগুলো ঘরের ভিতরে কে রেখে গিয়েছে, এবং সেই জিনিসগুলো থেকে ধোঁয়া উঠছিল। তখনও মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই কেউ রান্না করেছে এবং গরম ধোঁয়া উঠছে সেই জিনিসটা থেকে। প্রত্যেকটা জিনিসের ঢাকনা আমি সরিয়ে দেখলাম, এবং প্রত্যেকটা জিনিস গাছের কাঠ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা, এবং এত সুন্দর কারুকার্য আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আমি দেখে কপালে হাত চলে গেল আমার, কারণ হচ্ছে খাবারগুলো থেকে এত দুর্দান্ত স্মেল আসছিল যে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। আমি তখন খেতে শুরু করলাম, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। বিগত 2 দিন ধরে আমি কিছু খাই না, এবং ওই দিন সকালবেলা উঠে এক প্রকার সন্দেহর বশে আমি সেই জঙ্গলের ভিতরে চলে গিয়েছিলাম। জঙ্গলে গিয়ে কয়েকটা কলা খেয়েছি, তাতে করে কি আর পেট ভরে? আমি সেই খাবারগুলো হাম্বিতাম্বি করে খেতে লাগলাম, এবং সমস্ত খাবার আমি শেষ করে ফেললাম। ওইখানে প্রায় 2 থেকে আড়াই জনের খাবার ছিল, কিন্তু আমি সেই খাবারগুলো সব শেষ করে ফেললাম, এবং এটা একবারও চিন্তা করলাম না যে খাবারগুলো বাইরে তালা দেওয়া অবস্থায় আমার ঘরের ভিতরে কে রেখে গিয়েছে। কিছুক্ষণ বাদে পেটটা ঠান্ডা হলো। তারপর আমি সেই জিনিসগুলো দেখে ভাবতে লাগলাম, কি ব্যাপার, এই খাবারগুলো কে দিয়ে গিয়েছে? আমার মাথা চুলকাতে লাগলাম, কিন্তু আমি সারা রাত চিন্তা করেও ওই খাবারগুলোর সন্ধান বা ওই কোনো কিছুর সন্ধান আমি মিলাতে পারছিলাম না। আমার কাছে সত্যি অবাক লাগছিল। তারপর পরের দিন সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি দেখলাম আমার টেবিলের ওপর সেই বাটিগুলো আর নেই। শুধু কি তাই, সেই বাটিগুলো নেই, এবং অন্য এক ধরনের সাদা পাত্রে কিছু রুটি এবং মাংস রাখা, এবং সেই মাংসের স্বাদ এত চমৎকার যে এর আগে আমি কখনো খাইনি। সম্ভবত গরু বা খাসির মাংস হবেই না, অন্য কোনো জীবের মাংস হবে, কিন্তু সেটা কি সেটা আমি জানি না। এবং এটা এখানে কে রেখে গিয়েছে? এটা কি তাহলে আমার? না না, সেটা হবে কিসের জন্য? আমার দুঃসম্পর্কের এক চাচাতো বোন আছে,
আমাকে পছন্দ করে, কিন্তু সে তো এখানে থাকে না। তাহলে কি ওরা এসেছে? আমি কিছুই বুঝতে পারলাম না। বাইরে থাকা সেই কাঠগুলো শুকিয়ে এসেছে। আমি খাবারগুলো খেয়ে দ্রুত সেই কাঠগুলো নিয়ে গঞ্জে চলে গেলাম। গঞ্জে গিয়ে সেগুলো বিক্রি করে আসলাম। আজকে বাসায় রেশন কিনতে হবে, কারণ চাল ডাল তেল সব ফুরিয়ে গিয়েছে, আর বাসায় গিয়ে রান্নাও করতে হবে। বাজার টাজার করে আমি বাড়ির দিকে ফিরছিলাম। তখন প্রায় বিকেল বিকেল অবস্থা। আমি বেরিয়েছি সকালবেলা। বিকেলবেলা বাজার করে আমি বাড়ির দিকে চলে আসলাম। আমাদের এদিকে মেন রাস্তা দিয়ে গাড়ি চলে, কিন্তু মেন রাস্তা থেকে বাড়ি পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা হবে। এই 1.5 কিলোমিটার রাস্তা হচ্ছে পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে, এবং সেই পাহাড়ি অঞ্চল এর মধ্যে দিয়ে কোনো গাড়ি ঘোড়া আসতে চায় না। পাহাড়ি রাস্তা বেয়ে আমি এক শর্টকাট দিয়ে খুব দ্রুত চলে আসার জন্য সেই শর্টকাট দিয়ে নামলাম। যেদিক দিয়ে আমি যাব সেখানে মাঝখানে 2-1টা বাড়ি পড়ে, এবং বিরাট বনের ভিতর দিয়ে আমাকে পাড়ি দিয়ে আসতে হয়। এই এক এমন বিরাট বন, যে বনের ভিতরে মানুষজন দিনের বেলা হাঁটতেও ভয় পাবে। কিন্তু আমি ছোটবেলায় এখানে মানুষ হয়েছি, এগুলো আমার কাছে ভয় লাগে না। আমি হাঁটতে শুরু করলাম। আমার কেন যেন বারবার মনে হচ্ছিল যে কেউ আমাকে ফলো করছে। আমি বারবার পেছন ফিরে তাকাচ্ছি, কিন্তু আজব বিষয় হচ্ছে আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আমি আবার সামনের দিকে এগিয়ে গেলাম, কিন্তু সত্যি কে যেন আমাকে পেছন থেকে ফলো করছিল, এবং ওপর থেকে একটা ডাল আচমকা ভেঙে আমার পেছনে পড়ল। কারণ ওপর থেকে ডাল পড়ার মতো ডাল তো এখানে নেই, কোনো মরা ডাল নেই, তাজা একটা ডাল পড়েছে। আমি উপর দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। তারপর আরেকটু দূরে যাওয়ার পর আমি যখন আমার বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছে আসলাম, আমি পেছন দিকে তাকিয়ে দেখি আচমকা সাদা জামা পরা কোনো একটা জিনিস, সেটা একটা মেয়ে মানুষ, সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি। সে গাছের আড়ালে লুকিয়ে পড়লো, এবং আমি সাথে সাথে সেই গাছের পেছনে গেলাম। কিন্তু সবথেকে তাজ্জব বিষয় হচ্ছে গিয়ে, ওই মেয়েটি ওইখান থেকে সরে যাওয়ার তো কোনো কথাই না। কারণ একটা গাছের আড়াল থেকে যদি কেউ সরে যায় বা উপরে উঠে যায়, তাহলে তো তাকে আমি অন্ততপক্ষে দেখতে পাবো। এটা তার সম্পূর্ণ আড়াল না, তাই না? আমি সেই গাছের আড়ালে গিয়ে কিচ্ছু দেখতে পেলাম না। আজব বিষয়, এরকমটা কি কখনো ঘটে? আমি সত্যি অবাক হয়ে গেলাম। তারপর আমি আমার সেই আচমকা মুখ নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ঘরের দরজা খুলে এবার আমি সত্যিই অবাক। কারণ আমি তো চাল ডাল তেল নুন কাঁচা সবজি সব নিয়ে এসেছি রান্না করার জন্য, কিন্তু আজকেও টেবিলের ওপর এক ধরনের চমৎকার খাবার তৈরি করা। যে খাবারগুলো এর আগে আমি কোনোদিন খেয়েছি এটা আমি বলতে পারবো না, কারণ খুবই চমৎকার, এবং নানান ধরনের মাংসের আইটেম, সেই সাথে নানান ধরনের ফলমূল, মিষ্টান্ন, আরও অনেক দামি দামি খাবার। এর মধ্যে থেকে কয়েকটা খাবার অবশ্যই আমি শহরে আমার এক বন্ধুর সাথে গিয়ে খেয়েছি, কিন্তু সেগুলোর স্বাদ আর এগুলোর স্বাদ আসমান জমিন ফারাক। সব মিলিয়ে আমার নিজের কাছেই যেন অদ্ভুত লাগছিল, এবং আমি সেই জিনিসগুলো হাম্বিতাম্বি করে খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবতে লাগলাম যে এই জিনিসগুলো আসলে আমাকে দিয়ে যাচ্ছে কে? আমাকে দেখতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার সঙ্গে এটা কী ঘটছে? আমি কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি নাকি? আমি দেখতে শুনতে বেশ ভালোই ছিলাম, পড়ালেখাও খুব ভালো ছিল। তবে এক প্রকার মা মারা যাওয়ার পরে আর পড়াশোনা করা হয়নি। ক্লাস 9 পর্যন্ত পড়ে আর পড়াশোনা বাদ দিতে হয়েছে। ওই পর্যন্ত তাও টেনে টুনে আর কি। তারপর আর পড়া হয়নি। তো সব মিলিয়ে আমার দিনকাল এরকমভাবে আজবভাবেই কাটছিল। তো ওই দিন রাতের বেলা, যেদিন রাতের বেলা হচ্ছে কি খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমালাম, এবং আচমকা মধ্যরাতে আমার জানালায় একটা আগুনের মতো গোল্লা দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ভয়ে ওরে বাবারে মারে বলে চিৎকার করতে লাগলাম। চিৎকার করে আমি যখন বুকে থুথু নিয়ে সামনের দিকে তাকালাম, আমি দেখলাম কি যে কই, কোথাও তো কোনো আলো নেই। তাহলে এই জানালার কাছে আমি আলো দেখলাম কিসের জন্য? একদম আগুনের গোল্লার মতো। আমার কোনো সমীকরণই মাথায় ধরছিল না। কারণ হচ্ছে কোনো কিছুই আমি বুঝতে পারছিলাম না। উঠে বিছানার উপর বসলাম। হঠাৎ করে আমি খেয়াল করলাম আমার সামনে সাদা একটা আলো অববাই একদম দৃশ্যমান হচ্ছে। আমি দৃষ্টি সামনে নিলাম, দেখলাম কি যে মানুষের মতো অববাই দেখতে একটা সাদা আলো সেখানে দাঁড়িয়ে আছে। সেটা দেখে আমার গা প্রচণ্ড পরিমাণ ঘামতে লাগলো, কারণ এরকম ভয়ঙ্কর একটা জিনিস, পুরো জঙ্গলের ভিতরে আমি একা, এবং সেরকম পরিস্থিতিতে যদি এরকম একটা জিনিস দেখি তাহলে তো ভয় পাওয়াটা স্বাভাবিক বিষয়। আমি ভয়ে উঠে সেখান থেকে পিছু সরে গেলাম। তারপর দেখলাম সেই অববাইটা একটা মানুষের রূপ নিল, এবং শুধুমাত্র মানুষ নয়, একটা কন্যা আমার সামনে দাঁড়িয়ে আছে। সেই কন্যাকে অন্ধকারের ভেতরেও খুব চমৎকার দেখা যাচ্ছে, কারণ তখন আমার ঘরের যে কুপি ছিল সেই কুপিটা আমি জ্বালিয়েছিলাম, মানে চেরাগ বাতি যেটাকে বলে। ওইখানে তো বিদ্যুৎ ছিল না, তো সেহেতু ওইটাই ছিল আমাদের আলোর সাহারা। তো সেটাই, সেই আলো সেই মেয়েটিকে দেখা যাচ্ছিল। মেয়েটির চুল একদম কোমর পর্যন্ত, কোমর থেকে অনেক নিচে। তার চেহারা যেন আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেছেন। তার চুলগুলো এত সুন্দর করে সাজানো, তার চেহারাটা এত চমৎকার, এত মলিন। তো প্রথমে দেখে আমি ভয় পাচ্ছিলাম।
আমি প্রচণ্ড অবাক হচ্ছিলাম এবং এই হচ্ছে সেই মেয়ে যে মেয়েকে সেদিনকে আমি ওই রুমের ভেতরে দেখেছিলাম। এই মেয়ে আমার এখানে কি করছে? তাহলে কি আমার কোনো প্রকার ভুল হচ্ছে? আমি চোখ কষলে সামনের দিকে তাকালাম, তাকে দেখি না, মেয়েটিই দাঁড়িয়ে আছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে এবং আমার কাছে কি চাচ্ছেন? আপনি সেই মেয়েটি না যেদিনকে আমি ওই ঘরের ভিতরে আপনাকে দেখেছিলাম? মেয়েটি তখন বলল, হ্যাঁ, আমি সেই মেয়ে। তবে আপনি এখানে কি করছেন আমার ঘরে? আপনি সেদিনকে আমাকে বেঁধে কেন রেখেছিলেন? আর সেদিনকে একটা আগুনের গোল্লার মতো কোনো একটা জিনিস আমার কাছে এগিয়ে আসলো এবং আমি অচেতন হয়ে গেলাম। তারপর দেখি আমি বাধা অবস্থায় এবং এরপরে আমি আমার নিজের ঘরে নিজেকে আবিষ্কার করি। আপনি কি সত্যি করে বলুন তো, এবং কেনই বা আমার সাথে এরকমটা ঘটছে, এবং আচমকা আপনি আমার ঘরের ভিতরে কিভাবে প্রবেশ করলেন? মেয়েটি তখন বলল, আমরা জিন, আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি এবং যে কোনো মানুষের রূপ ধরতে পারি, সেই সঙ্গে যে কোনো কিছু অসাধ্যকে সাধন করতে পারি। এটা শুনে তখন আমার গা বেয়ে ঘাম ঝরতে লাগলো, কারণ একটা জিন আমার কাছে এসেছে। কিছুক্ষণ পরে চিন্তা করলাম, এটা তো একটা মেয়ে জিন, নাকি কোনো ছেলে জিনই মানুষের রূপ ধরে আমার কাছে এসেছে। আমি তখন তাকে প্রশ্ন করলাম যে আপনি ছেলে জিন নাকি মেয়ে জিন? মেয়েটি তখন বলল, কেন, আমাকে দেখে কি ছেলে জিন মনে হচ্ছে? আমি বললাম, না, মেয়ে জিন মনে হচ্ছে। তখন মেয়েটি বলল, হ্যাঁ, আমি মেয়ে জিন এবং আমি একটা পরী। এই কথা শুনে আমি সত্যি এবার কেমন যেন অদ্ভুত আচরণ করতে লাগলাম। আমি বললাম, আপনি এখানে কেন এসেছেন? আপনি আমার কাছে কি চান? আপনি আমাকে নিয়ে যেতে এসেছেন, তাই না? আমি আপনার সঙ্গে যাব না, আপনি আমার ক্ষতি করবেন, আমি জানি। এটা দেখে মেয়েটি অদ্ভুতভাবে হেসে দিল এবং আমাকে বলতে লাগলো, আপনি তো সত্যি অনেক ভীতু আছেন। সেদিনকে যেভাবে আমাদেরকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আপনি আজকেও আমাদেরকে দেখে কেমন ইতস্তত বোধ করছেন। আমি তখন বললাম, আপনার কথা আমি বুঝতে পারলাম না। মেয়েটি তখন বলল, সব বুঝতে পারবেন। আপনি কি আমার সঙ্গে যাবেন একটু বাইরে? আমি তখন বললাম, আমি আপনার সঙ্গে কোথাও যাব না। আপনি আমাকে নিয়ে আটকে রাখবেন এবং শাস্তি দিবেন। এটা আমি আমার দাদির কাছ থেকে শুনেছিলাম যে জিনেরা ভালো ভালো ছেলেদেরকে তুলে নিয়ে যায়। মেয়েটি তখন বলল, আমি আপনাকে তুলে নিয়ে যেতে আসিনি। আমি আপনাকে তুলে নিয়ে যেতে যদি চাইতাম, তাহলে আপনাকে আমি খাবার খাওয়াতাম না, অথবা আপনাকে আমি আপনার বাড়িতে দিয়ে যেতাম না। আপনাকে সেদিনই আমরা তুলে নিয়ে যেতে পারতাম। আমি বললাম, কথাটা ঠিক বলেছেন, তবে আপনি আমাকে এখন কোথায় নিয়ে যাবেন? মেয়েটি তখন বলল, আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আপনার বাড়ির পাশেই একটা ছোট্ট দিঘি আছে। সেই দিঘির পাড়ে আমার বসতে খুব ভালো লাগে। আমি সেখানে বসি। মাঝে মধ্যে এই লোকালয়ে আসা হয় গভীর রাতে, তবে দিনের বেলা কখনো আসি না, কারণ মানুষেরা খুব একটা ভালো হয় না। তবে আপনাকে দেখে সেদিনকে যে মায়া লাগছিল, আপনার প্রতি এক প্রকার মায়া থেকেই আপনাকে ফেরত দিয়ে গিয়েছি। না হলে কেউ যদি আমাদের উপস্থিতি টের পায় বা বুঝতে পারে, তাহলে আমরা তাদেরকে নিয়ে আটকে রাখি আমাদের জগতে। আমি বললাম, তাহলে আমাকে কেন ফেরত দিয়ে গেলেন? মেয়েটি কোনো কথা বলল না। তারপর আমি ঘরের দরজা খুললাম। ঘরের দরজা খুলে মেয়েটিকে পেছন দিকে দিয়ে বলতে যাব যে আসুন। এখন আমার তো আর কিছু করার নেই, কারণ হচ্ছে আমি তাকে বললেও সে আমার এখান থেকে যাবে না, আর না বললেও তো আমার কোনো কথারই দাম নেই। আমি পেছন দিকে তাকিয়ে দেখি মেয়েটি সেখানে নেই। তারপর আচমকা যখন সামনের দিকে তাকালাম, দেখি সে অলরেডি ঘরের বাইরে চলে এসেছে। আমার সত্যিই বুক ধু ধু করতে লাগলো, কারণ সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এমনিতেও তো তার কথা রাইট আছে, সে তো চাইলে সেদিনকে আমাকে নিয়ে যেতে পারতো, কিন্তু আমাকে কেন বাড়িতে দিয়ে গিয়েছে, সেসব বিষয় তার সঙ্গে আমার ডিসকাস করতে হবে। আমরা হাঁটতে হাঁটতে সেই জায়গায় চলে গেলাম, কিন্তু আজ পর্যন্ত আমি ছোটবেলা থেকে বহুবার এই দিঘির পাড়ে এসেছি। অন্ততপক্ষে 10 থেকে 12 মিনিট হেঁটে আসতে লাগে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে আমি এখানে কিভাবে চলে আসলাম সেটাই বুঝতে পারলাম না। 1 সেকেন্ড বলতে 30-40 সেকেন্ড পার হয়েছে, মোটামুটি 1 মিনিট ধরা যায়। 1 মিনিটের ভিতরে আমি সেখানে চলে এসেছি। মেয়েটি বলল, এই হচ্ছে সেই দিঘি, তাই না? আমি বললাম, এত দ্রুত কিভাবে আসলাম? আমি তখন বললাম যে আমি কি বোকার মতো ভাবছি, জিনেরা তো চাইলে সব কিছু পারে, আর আপনি তো একটা জিন। তবে আপনি আমার কাছে কেন এসেছেন বলুন তো, আর পুরো ঘটনাটা কি? আমি সেদিন জঙ্গলে যখন কাঠ কাটতে উঠেছিলাম, তখন আপনাকে দেখে চমকে গিয়েছিলাম, এবং আপনি আমার সঙ্গে পরবর্তীতে কি করেছেন সেটাই বুঝতে পারছি না। আমি সত্যি, আমার মাথা খালি হয়ে যাচ্ছে, পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে আছে। মেয়েটি তখন একটু হাসলো। মেয়েটির হাসিটা এত চমৎকার, আমি যদি আপনাদেরকে সত্য কথা বলতে চাই, তাহলে আমি মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিলাম প্রথম দেখাতেই, কারণ এর আগে আমি কোনোদিন কারোর সঙ্গে প্রেম করিনি। আমার এক চাচাতো বোন ছিল যে কিনা আমাকে পছন্দ করতো, তার সঙ্গে আমি তেমন কিছু করিনি। তারা ঢাকায় চলে যাওয়ার পরে আমি তাদের সঙ্গে আর যোগাযোগ রাখিনি। তারপর আমি সেই দিঘির পাড়ে বসে মেয়েটিকে দেখতে লাগলাম আর বললাম, আপনি যদি হেসেই সারা রাত কাটিয়ে দেন, তাহলে আমি আমার প্রশ্নের উত্তর পাবো কখন? মেয়েটি এই কথা শুনে আরও হাসতে লাগলো। বলল কি যে, আপনারা মানুষরা আসলেই খুব অদ্ভুতভাবে কথা বলেন, তাই না? আর আপনি একটু রসিক আছেন বটে। আপনার কথা শুনে সত্যিই এবার আমার হাসি পাচ্ছে।
আর সেই সময় তো আমি প্রচুর হেসেছি যখন দেখলাম যে আপনি আমার দেওয়া খাবারগুলো দেখে আচমকা একদম চমকে গেলেন এবং চমকে নিজের মাথা চুলকাচ্ছিলেন। সেটা দেখে আমি ওই দূরে বসে দেখছিলাম আর হাসছিলাম। আমি তখন বললাম, কি, খাবারগুলো আপনি আমাকে দিয়ে গিয়েছেন? সত্যি আমার বিশ্বাস হচ্ছে না, এটা কি, কিন্তু কিভাবে করলেন? জিন মেয়েটা বলল যে আমি চাইলে সব কিছু করতে পারি। আমি তখন মেয়েটির নাম জিজ্ঞেস করলাম। মেয়েটি তার নাম বলল কি যে আমার নাম সালমা। আমি তখন বললাম, সালমা আবার কেমন নাম? আমিও তাকে বললাম আমার নাম আনামুল। মেয়েটি বলল, সালমা হচ্ছে আমার নিজের দেওয়া নাম। আমাদের জিন সমাজে যেসব নাম আছে সেসব শুনলে তুমি হাসবে, এই কারণে আমি সেই নামটা বলছি না। আমি মানুষেরই একটা নাম বললাম, ছন্দ নাম তোমাকে। আমি বললাম, সালমা নামটা অসুন্দর না, তবে তোমার সাথে যাচ্ছে না, তোমার সাথে পরী হয়তো যাবে। মেয়েটি তখন বলল, আমি তো নিজে একটা পরী এবং আমাদেরকে পরী সমাজই বলে ডাকে, কিন্তু সালমা নামটা তোমার কাছে ভালো লাগেনি? আমি বললাম, ভালো লেগেছে, কিন্তু আমি তো আমার আসল প্রশ্ন উত্তরই পেলাম না। সেটা হচ্ছে, আমার সঙ্গে এরকম আচমকা ঘটনাগুলো কিভাবে ঘটলো এবং আমি বাসায় কিভাবে আসলাম এবং আপনি কেনই বা আমার পিছু নিয়েছেন? সব মিলিয়ে আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটি তখন দিঘির দিকে এক নজরে তাকিয়ে থাকলো। তারপর বলল, আপনি কি চোখে কখনো এক গুচ্ছ ফুল দেখেছেন? আমি বললাম, হ্যাঁ, তা তো কতই দেখেছি। এই গাছ কাটতে কাটতে, ফুল কাটতে কাটতেই তো আমার জীবন কেটে গেল। একবার এক বাগানে গিয়েছিলাম ফুল কাটার কাজে, সেখানে কতজ ফুল কেটেছিলাম। তবে এই কথা কেন জিজ্ঞেস করছেন? মেয়েটি তখন বলল যে সেদিন রাতে আমি মনে হচ্ছিল যে আমার সামনে একগুচ্ছ ফুলের গোছা কেউ রেখে দিয়েছে এবং সেটা দেখে আমি সেই ফুলের প্রেমে পড়ে গিয়েছি। সেটা কি সেই ফুলকে বলা যাবে? আমি তখন বললাম, কি অদ্ভুত কথা বলছেন, ভালোভাবে বুঝিয়ে বলুন। মেয়েটি বিগত 1 সপ্তাহ ধরে আমাকে অবজার্ভ করছে এবং 1 সপ্তাহ ধরেই সে আমার বাসায় খাবার পাঠাচ্ছে। এই সমস্ত কিছুই আমার মাথায় একদম জটলা পাকিয়ে আছে। আমি তখন বললাম, আপনি একদম শুরু থেকে বলুন, একদমই ভনিতা করবেন না। যদি সেমনটা করেন তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব, কারণ আপনার সঙ্গে ভনিতা করতে আমার একদমই ভালো লাগছে না। আগামীকালকে সকালবেলা উঠে আমাকে কাটতে যেতে হবে, খুব ভোরে বের হতে হবে, আমার বাসায় কিছু টাকা পয়সা দরকার। মেয়েটি তখন বলল কি যে, আচ্ছা ঠিক আছে বলছি, এত রাগ করছেন কিসের জন্য? তখন মেয়েটি বলতে লাগলো, আমরা ওই অঞ্চলে বহু বছর ধরে থাকি। ওই অঞ্চলে সাধারণত মানুষজনের তেমন প্রবেশ নেই এবং মানুষজন খুব একটা যায়ও না, যার কারণে আমরা ওই অঞ্চলে মাঝে মধ্যেই আসি এবং ওইখানে এসে আমরা ওই কুঠিরের মধ্যে থাকি। ওই কুঠিরটা হচ্ছে এক ধরনের জিনেদের আবাস এবং সেটা বাইরে থেকে খুব একটা দেখা যায় না, বা আমরা সেটাকে অদৃশ্য করে রাখি এবং মাঝে মধ্যে দৃশ্যমান হই আমরা। কারণ দৃশ্যমান হয়ে মানুষের এই স্থানে আসতে আমার খুব ভালো লাগে এবং মানুষের স্থানেই থাকি, কিন্তু তখন ঘরসহ আমরা অদৃশ্যমান থাকি। যখন আমাদের মন মেজাজ ভালো থাকে না, এখানে তখন আমরা 2 বান্ধবী ঘুরতে চলে আসি এবং এখানে আমরা বেশ কিছুদিন থাকি এবং গল্প টল্প করি এবং আশপাশে বিভিন্ন জায়গায়, সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াই। তো এরকমই এই পূর্ণিমায় আমরা এখানে এসেছিলাম। তবে দুর্ভাগ্যবশত এই পূর্ণিমা মেঘে ঢেকে দিয়েছিল, যার কারণে আমরা এখান থেকে বের হতে পারিনি। দিনরাত বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে আমরা ওড়াউড়ি করতে পারি না এবং কোথাও যেতেও পারি না। এখানে এসে একদম ফেঁসে গিয়েছিলাম। তো সেই রাতে এবং দিনের বেলা আমরা সেখানেই বসেছিলাম। তো আচমকা ওই দিন আমি গিয়ে আমার বান্ধবীকে বললাম কি যে, বাইরে আয়, দেখ কি প্রকার বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে আমরা তো যেতেও পারবো না, সব মিলিয়ে আমাদের একদম খারাপ অবস্থা হয়ে যাবে। তো তারপর সেই মেয়েটি বলল যে, এইখানে যদি কেউ এসে পড়ে, এক কাজ কর, আমাদের অদৃশ্য হতে হবে, কারণ এখানে কেউ আসলে তখন হয়তো সমস্যা হয়ে যাবে। এবং আমার ওই বান্ধবীর নাকের স্মেল খুবই তীব্র, ও মানুষের ঘ্রাণ পাচ্ছিল। ও বলল কি যে, আশেপাশে কোথাও মানুষ আছে, সেটা আমি তীব্র ঘ্রাণ পাচ্ছি এবং সেখানে বোধহয় আপনি সেদিন ছিলেন, তাই না? আমি বললাম, হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আমি সেখানে লুকিয়ে লুকিয়ে প্রথম দিন আপনাদেরকে দেখছিলাম। তারপর আমরা আচমকা গায়েব হয়ে গেলাম এখান থেকে এবং সম্ভবত আপনি কি করেছেন জানি না, তবে আমরা গায়েব হয়ে নিজের ঘরের ভিতরে গেলাম, কারণ তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছিল। ঘরের ভিতরে গিয়ে এরপরের সিন আমাদের আর মনে নেই। তখন আমি বলতে লাগলাম, এরপরে আমি অজ্ঞান হয়ে সেখানে পড়েছিলাম এবং আমার প্রচণ্ড জ্বর ছিল গায়ে। পরের দিন সকালবেলা রোদ উঠল। তারপর আমি আপনাদের ঘরটা আবার দেখতে পেলাম এবং সেই ঘর দেখতে পেয়ে আপনাদের ঘরের কাছে এগিয়ে গেলাম, কারণ প্রথম দিনই আপনাদেরকে দেখে ফেলেছিলাম। ঘরের কাছে গিয়ে আচমকা আমার হাতি চলে আসায় আপনারা বুঝতে পেরেছেন। তারপর কি হয়েছিল? মেয়েটি তখন বলল যে, আমরা ঘরের ভিতরে আমরা 2 বান্ধবী গল্প করছিলাম। ঠিক তখনই খেয়াল করলাম যে বাইরে একজন মানুষ দাঁড়িয়ে আছে এবং ও বারবার বলছিল যে আশেপাশে কোনো মানুষ আছে, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। কিন্তু আপনি যখন হাতি দিলেন তখনই আমরা আচমকা ভয় পেয়ে গিয়েছিলাম এবং ভয় পেয়ে আমরা তখনই
আপনার উপর হামলা করি এবং আপনাকে এক ধরনের জাদু বশীকরণ করে অজ্ঞান করে ফেলি এবং তারপরে আমাদের এই ঘরের একটা কোণায় আপনাকে বেঁধে সেখানে ফেলে রাখি। কিন্তু যখন আমার ওই বান্ধবী আপনাকে বেঁধে ফেলে আসছিল, তখনই আমি সেখানে গেলাম। গিয়ে দেখলাম কি যে আপনি অন্ধকারের ভেতরে শুয়ে আছেন এবং খুব বেপরোয়াভাবে। আমি তখন আপনাকে সোজা করে দিতে লাগলাম। সোজা করে দিতে গিয়ে দেখি আপনার গায়ে প্রচণ্ড জ্বর এবং আপনার মুখ চোখ একদম শুকিয়ে আছে। তারপর আমি বললাম কি যে ওনাকে এইভাবে বেঁধে রাখলে চলবে না, ওনার গায়ে প্রচণ্ড জ্বর এবং সেটা বোঝা যাচ্ছে। তো ও আমাকে বলতে লাগলো যে এইসব বিষয় করা লাগবে না, ও একটা মানুষ এবং ওদের সংস্পর্শে আসা যাবে না, ওনাকে এরকমভাবে বেঁধে ফেলে রাখতে হবে, আর না হয় অন্য কোনো জায়গায় দিয়ে আসতে হবে। আমি তখন বললাম আচ্ছা সেটা করা যাবে, উনি তো এখন অচেতন অবস্থায় আছে, আর প্রায় 16-17 ঘন্টা উনি ঘুম থেকে উঠবেন না, কারণ হচ্ছে সেরকমভাবেই ওষুধটা দেওয়া হয়েছে। আমাদের এখানে একটা ওষুধ আছে যে ওষুধগুলো খাওয়ালে আসলে মানুষ অজ্ঞান হয়ে যায়, শুধু মানুষ নয়, জিন সমাজেও একদম অজ্ঞান হয়ে থাকে। তারপর আমি সেই ওষুধটা আপনাকে খাইয়ে দিলাম যাতে করে আপনি ঘুম থেকে না ওঠেন। আপনাকে সাময়িক অজ্ঞান করা হয়েছিল। তারপর আমি এনে আমাদের ওই পাশের আরেকটা রুমের বিছানার উপর আপনাকে শুইয়ে দিলাম। তারপর আমি বললাম আমার পোশাক কে পরিবর্তন করেছে, এটা ছি। তখন সেই মেয়েটি বলল কি যে আপনি এইভাবে বলবেন না, আপনার পোশাক আমার এক ভাই পরিবর্তন করেছে। তিনি আমার এক ভাই আর কি, চাচাতো ভাই, তাকে ডেকে নিয়ে এসেছিলাম, সেও একটা জিন। তখন আমি ভয় পেয়ে বললাম একটা জিন আমার পোশাক পরিবর্তন করেছে? তিনি বললেন যে আপনার গায়ে তো খুবই জীর্ণশীল এবং ময়লা একটি পোশাক ছিল, যার কারণে চেঞ্জ করতে হয়েছে, ক্ষমা করবেন আমাকে। মেয়েটির এরকম ভদ্রতা দেখে সত্যিই আমি চমকে যাচ্ছিলাম। প্রথম কথা, তাকে দেখে আমি তার প্রেমে পড়ে গিয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে সে সমস্ত কিছু এক্সপ্লেন করছে আমাকে। তারপর তিনি পরবর্তী অংশ বলতে লাগলেন, বলেন কি যে তারপর আমার সেই বান্ধবী বলেছে যে আমাকে নাকি বিভিন্ন পাহাড়ের একটা বিরান জায়গায় ফেলে দিয়ে আসবে, এখানে আসার স্বাদ বিলিয়ে দিবে। আমার বান্ধবী আমার প্রচুর হিংসুটে এবং সে প্রচুর খারাপ একটা মেয়ে আর কি। সে অনেক জিনেদের সাথে সম্পর্ক করে বেড়ায়, তবে আমি সেরকম কোনো কিছু করিনি এবং আমি সত্যি ভদ্র একটা মেয়ে। এই কথা শোনার পর আমি মেয়েটাকে বললাম, হ্যাঁ আপনার আচরণে সেটা বোঝা যাচ্ছে, তবে আপনার বান্ধবী কি আমাকে মেরেছিল? তখন আমি বললাম, হ্যাঁ আপনাকে একটু থাপ্পড় দিয়েছিল, সেই জন্যই গালে ব্যথা ব্যথা লাগছিল। আমি এটা বললাম। মেয়েটি তখন বলল, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আমি বললাম, আপনি ক্ষমা চাচ্ছেন কিসের জন্য? তারপর কি হলো? তারপর আর কি হলো? ও আপনাকে এমন এক জায়গায় ফেলে দিয়ে আসতে চেয়েছিল যেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না, এবং আপনাকে শাস্তি দিতে চেয়েছিল আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখার জন্য। তারপর আমি বললাম কি যে আরে না, এমনটা করিস না, ওনাকে ওনার বাড়ি পর্যন্ত দিয়ে আসি, তারপর না হয় উনি যা ইচ্ছে তাই করবে। তখন আমার বান্ধবী বলল, উনি আবার চলে আসবে, তুই ওনাকে চিনিস? উনি যেহেতু দ্বিতীয় দিনও আমাদেরকে দেখার জন্য এখানে চলে এসেছে, তাহলে দ্বিতীয় দিন আসবে না কিসের জন্য? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ওনাকে মাফ করে দে, উনি যেহেতু এখানে কাজ করে এবং এখানকার বাসিন্দা, আর দেখতেও মনে হচ্ছে ইয়াং ছেলে। তারপর আমি আমার মুখ বাঁচিয়ে আমি আপনাকে আপনার ঘরে রেখে আসলাম। তারপর ভাবলাম যে আপনি নিশ্চয়ই এই জঙ্গলে কাঠ কাটতে এসেছিলেন। আমার ভাইদের মাধ্যমে আপনার কেটে রাখা সেই কাঠগুলো খুঁজে বের করলাম এবং সেগুলো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম, এবং সেই সাথে আমাদের ওইখানের একটা ওষুধই পাওয়া যায়, সেই গাছের ওষুধই আপনাকে খাইয়ে দিলাম যাতে করে আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। এটা আমি আপনাকে অবজার্ভ করতে লাগলাম এবং পরদিন দেখলাম আপনি সকালবেলা উঠে এরকমভাবে বসে আছেন এবং আপনি সুস্থ অনুভব করছেন। তারপর আমি আপনার জন্য খাবার আনতে লাগলাম যাতে করে আপনি খেয়ে সুস্থ হতে পারেন। এটা দেখে আমি এবার সত্যি অবাক হচ্ছিলাম। বললাম কি যে আপনি আমার জন্য এতটা কেন করলেন? মেয়েটি তখন বলল, জানি না, আপনার জন্য করতে ভালো লাগলো তাই করছি এবং করে যাচ্ছি। আপনি যতদিন এখানে আছেন আপনার খাবার আমি ম্যানেজ করব, ঠিক আছে? আসলে আমাদের ওখানে যেসব খাবার রান্না হয় তার অধিকাংশ খাবারই বেঁচে যায়, যার কারণে খাবার রান্না হওয়ার কিছুক্ষণ পরে আমি সেগুলো আপনার জন্য উঠিয়ে রাখি। মেয়েটা এই কথা বলার পর সত্যি মেয়েটার প্রতি এবার আমার ভালোবাসা আরও তীব্রভাবে প্রকাশ পেতে লাগলো। আর মেয়েটা যে একটা জিন সে সম্পর্কে আমি ভুলেই গেলাম। মেয়েটা এরকম করে প্রত্যেকদিন আমার জন্য খাবার রেখে যেতে লাগলো এবং আমি এক প্রকার বাসায় রান্নাই করতাম না, কারণ হচ্ছে ওই মেয়েটা আমাকে নিজে রান্না করলেও সে খাবারগুলো রেখে যেত এবং নষ্ট হবে ভেবে আমি সেই খাবারগুলো খেতাম এবং প্রত্যেকদিন রাত্রেবেলা এসে এখানে গল্প করতাম। এরকম করে আমার দিন খুব ভালোই কাটছিল এবং এরকম করতে করতে সেই ভালো লাগা কবে যে ভালোবাসায় পরিণত হয়েছে সেটা নিজেও বুঝতে পারিনি, এবং পরিমেয়েটিও আমাকে প্রথম দিন থেকেই ভালোবাসতো, সেটা তার মুভমেন্ট দেখলেই আমি বুঝতে পারতাম। হঠাৎ করে সে একদিন আমাকে বলছে যে আনামুল, আসলে আমি প্রথম যেদিন তোমাকে ওইভাবে বাধা অবস্থায় দেখেছিলাম সেদিন দেখে তোমাকে পছন্দ করে ফেলেছিলাম,
আমি তখন বলি যে আমি এই কথাটা জানি এবং আপনি যে আমাকে ভালোবাসেন সেটাও আমি জানি। আপনি আমার জন্য এত কিছু করছেন, কেউ ভালো না বাসলে এতখানি করতে পারে না। তারপর মেয়েটি অনেক খুশি হয়ে গেল এবং আমাকে এমন ইতস্ততভাবে জড়িয়ে ধরলো যে আমি নিজেই লজ্জায় একদম পানি পানি হয়ে গেলাম। কারণ এরকম একটা সিচুয়েশন আমার জীবনে আসবে সেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। এবং মেয়েটি যে এরকমভাবে আচমকা আমাকে ভালোবেসে ফেলবে সেটাও একদম চিন্তার বাইরে ছিল। এবং সে একটা জিন মেয়ে, সে চাইলে যে কোনো কিছু করতে পারে, সে চাইলে তার এলাকার যে কোনো ভালো একটা জিনিস সঙ্গে প্রেম করতে পারে, কিন্তু সে আমার সঙ্গে আমাকে পছন্দ করেছে। এটা আসলে খুবই ভাগ্যের ব্যাপার এবং এরকম ভাগ্য কজনের কপালে জোটে। মেয়েটি যখন আমাকে ভালোবাসার কথা জানালো তখন আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হয়তো আমি পার করছিলাম। আমি এবং মেয়েটি মানে জিন মেয়েটি, পরি মেয়েটি, আমরা একসঙ্গে এই সমস্ত জঙ্গল ভরে ঘুরে বেড়াতাম এবং এরকমভাবেই গল্প করতাম এবং মেয়েটি আমাকে সঙ্গে করে তাদের দুনিয়ায় নিয়ে যেত। এরকম করে বেশ কিছুদিন সময় কেটে গেল, কিন্তু মাঝখানে একদিন মেয়েটির সঙ্গে তার সেই বান্ধবী আসলো এবং ও আমাকে দেখিয়ে রেগে গেল এবং আমার সেই পরিপ্রেমিকাকে বলল, তুই এই মানুষের বাচ্চাটার সঙ্গে এরকম করছিস, এই জন্যই বুদ্ধি সেদিন আমাকে এরকম ভাবে বলেছিলি যে চলে যেতে। তখন মেয়েটি বলল যে তুমি এরকম কেন করছো, তুমি না আমার বান্ধবী, মানে আমার পরিপ্রেমিকা। ও তখন বলল কি যে সেটা আমাদের সমাজ মেনে নিবে না, তুমি যে ছেলেটির সঙ্গে আছো। আমি বললাম তুই এরকম করছিস কিসের জন্য, তুই না আমার বান্ধবী। মেয়েটি তখন বলল, আমি তোর বান্ধবী ছিলাম, কিন্তু যেদিন থেকে এই মানুষের বাচ্চাটার সঙ্গে তুই মেলামেশা শুরু করেছিস সেদিন থেকে আমি তোর বান্ধবী আর নই। ওই মেয়েটি আমার পরিপ্রেমিকার খুব ভালো ভালো বান্ধবী ছিল, কিন্তু আচমকা সেরকম কেন করছিল কিছুই বুঝতে পারছিলাম না। পরবর্তীতে বুঝতে পারলাম যে আসলে ওই জিন মেয়েটি আমাকে পছন্দ করত, কিন্তু ওই জিন মেয়েটি পরবর্তীতে বেশ কিছুদিন পরে এসে যখন দেখে আমি ওর সঙ্গে মেলামেশা করছি, মানে ওই আমার পরিপ্রেমিকা আমার সঙ্গে মেলামেশা করছে, তখন ও ভীষণ রেগে যায়। ততদিনে আমরা একে অন্যকে ভালোবেসে ফেলেছি এবং আমাদেরকে দূরে সরানোর জন্য ওই মেয়েটি অনেক কায়দা ফিকির করতে লাগলো, জিন দ্বারা আমার ক্ষতি করতে লাগলো। সেটা আমার পরিপ্রেমিকা বুঝতে পেরে আমাকে বলল কি যে চলো আমরা বিয়ে করে ফেলি, কারণ হচ্ছে বিয়ে না করলে ও কোনোদিনই আমাদের পিছু ছাড়বে না। এর পরবর্তীতে আমরা দুজনে বিয়ে করে ফেললাম ওই রাত্রেবেলায়। ওই দিন ও একটা তাণ্ডব করেছিল এখানে এসে পুরো চারিদিকে একদম ঝড়ের মতো সমস্ত কিছু করতে লাগলো। তারপর আমার সেই পরিপ্রেমিকা বলল, আমি ওকে বিয়ে করে ফেলেছি, তুই এখন চাইলেও কিছু করতে পারবি না। পরবর্তীতে সে অবশ্য আমাকে একা পেয়ে অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু আমার পরিপ্রেমিকা আমার সঙ্গে সেই জঙ্গলে ওইখানে বসবাস করে, আর আশেপাশে লোকালয় খুব একটা না থাকার কারণে আমরা সেখানে খুব সুখে শান্তিতে আছি এবং দিন আনি দিন খাই, এরকমভাবেই জীবন চলে যায়। পরবর্তীতে আমার একটা মেয়ে হয়েছে সেই পরিপ্রেমিকার সাথে, আমরা ওইখানে খুব সুখে শান্তিতে এখন বসবাস করছি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দেখছেন ভূত বাক্স বাই আরজে ইমরান। আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।